স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকে আমরা ফিজিক্স দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি অথবা স্থির তড়িতের উপর ক্লাস করব। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্যাপাসিটর অর্থাৎ ধারক। ধারক জিনিসটা আসলে কি? এই অধ্যায়ে আমি ধারকের ফান্ডামেন্টাল সব জিনিসগুলো আলোচনা করব। এখান থেকে বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন দেবে এ টু জেড আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো, ফার্স্টে আমরা দেখব ধারক অথবা ক্যাপাসিটরটা কি। ধারকের ডেফিনিশনটা হচ্ছে পরিবাহিত চার্জ জমা রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। অর্থাৎ ধারক হচ্ছে একটা পাত্র, যে পাত্রের মধ্যে আমরা চার্জ জমা রাখতে পারবো। এটা বেশি আমাদের গুরুত্বপূর্ণ না। এরপর আমরা পড়বো হচ্ছে ধারকত্ব। ধারকত্ব বলা হয় যেটাকে বলা হয় ক্যাপাসিটেন্স। ধারকত্ব জিনিসটা আসলে কি? কোন একটা পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যতটুকু চার্জের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলা হয়। ধারকত্বকে ক্যাপাসিটেন্স বলে, এইজন্য এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তবে ধরে নিলাম আমাদের এটা একটা কন্ডাক্টর অথবা এটা একটা পরিবাহী। এখন এই পরিবাহীতে যদি কিউ পরিমাণ চার্জ প্লাস কিউ পরিমাণ চার্জ প্রদান করা হয়, তাহলে এই চার্জ এই পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। এখন দেখো এই কিউ পরিমাণ চার্জ প্রদান করায় আমাদের বিভব যদি ভি হয়, এখন লক্ষ্য করো ভি ভোল্টের জন্য চার্জ প্রয়োজন হয় কিউ পরিমাণ। এখন একক ভোল্টের জন্য চার্জের প্রয়োজন হবে কিউ ভাগ ভি। অ্যাকর্ডিং টু ডেফিনিশন সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যতটুকু চার্জের প্রয়োজন হয় তাকেই ওই পরিবাহীর ধারকত্ব বলা হয়। তাহলে 1 ভোল্ট বিভব বৃদ্ধির জন্য আমাদের চার্জের প্রয়োজন কিউ ভাগ ভি। তাহলে ডেফিনিশন অনুসারে আমরা বলতে পারি এটা হচ্ছে ধারকত্ব, আর ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি কিউ ভাগ ভি। তো এটা হচ্ছে ধারকত্বের একটা ফান্ডামেন্টাল সূত্র। আমরা ধারকত্বের একক দেখব। দেখো ধারকত্ব সি কিউ ভাগ ভি। এখন চার্জের একক হচ্ছে কুলম্ব আর বিভবের একক হচ্ছে আমরা জানি ভোল্ট ভি। তাহলে দেখো এখান থেকে পাওয়া যাবে কুলম্ব পার ভোল্ট। এই কুলম্ব পার ভোল্টকে একত্রে বলা হয় ফ্যারাড। ফ্যারাডকে এফ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। তাই ফ্যারাড অনেক বড় একক, মাঝে মাঝে যে ফ্যারাড একটা বড় একক, এই কারণে মাইক্রো ফ্যারাডও ধারকত্বের একক হিসেবে ব্যবহার করা হয়। তো ফ্যারাড কাকে বলে? যদি আমরা ফ্যারাডের সংজ্ঞাটা দিতে চাই, তাহলে কোন একটা পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয়, তাহলে ওই পরিবাহীর ধারকত্ব হবে 1 ফ্যারাড। আর মাইক্রো ফ্যারাড আমরা যদি লক্ষ্য করি, মাইক্রো ফ্যারাড এটার ডেফিনিশনটা আসলে কি? মাইক্রো ফ্যারাডের ডেফিনিশনটা হবে 1 ফ্যারাডের 10 লক্ষ ভাগের 1 ভাগকে 1 মাইক্রো ফ্যারাড বলবো। তাই 1 মাইক্রো ফ্যারাড সমান 1 মাইক্রো ফ্যারাড ইকুয়াল টু 1 গুণ 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। এটা মনে রাখবো, মাঝে মাঝে আমাদের ম্যাথ করার জন্য কাজে লাগবে। এরপর লক্ষ্য করো আমরা গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করব। অর্থাৎ একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব কিভাবে বের করা যায় সেটা আমরা একটু লক্ষ্য করব। তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের একটা গোলাকার পরিবাহী। এই পরিবাহীর ক্ষেত্রে আমরা ধারকত্ব বের করব। তো এখন ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও, আর ও থেকে এই পৃষ্ঠের দূরত্ব এটা হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ আর। এখন এই গোলাকার পরিবাহীতে যদি আমরা কিউ পরিমাণ চার্জ প্লাস কিউ পরিমাণ চার্জ প্রদান করি, তাহলে এই চার্জগুলো আমার এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করবে, চার্জগুলো। অর্থাৎ চার্জগুলো পুরো
গোলক পৃষ্ঠে অবস্থান করবে আর এগুলো হচ্ছে বলরেখা। তো এখন দেখো যদি আমরা বলি যে এই পয়েন্টে অর্থাৎ এখানে তো আমরা কিউ পরিমাণ চার্জ প্রদান করছি, তাহলে আমরা যদি এখন বলি এই কেন্দ্র থেকে আর দূরত্ব অর্থাৎ গোলক পৃষ্ঠের যদি বিভব বলি, সেই বিভব যদি v হয় তাহলে v কত? আমরা বিভবের সূত্র থেকে জানি v 1/4πε0 চার্জ ভাগ কিন্তু r, এটা বিভবের সংজ্ঞা। আবার আমরা ধারকত্বের সংজ্ঞা অনুসারে কিন্তু জানি যে ধারকত্ব c q ভাগ v। তাহলে এখান থেকে লক্ষ্য করো v সমান q ভাগ c। এখন এটাও v এটাও v, তাহলে ম্যাথমেটিক্স রুল অনুসারে আমরা বলতে পারি q ভাগ c ইকুয়াল টু 1/4πε0 q ভাগ r। এখন দেখো এই q কেটে গেলে এখান থেকে 1 ভাগ c ইকুয়াল টু 1/4πε0 r বা c সমান 4πε0 r। তাহলে দেখো এটা হচ্ছে ম্যাথ ফর্মুলা, অর্থাৎ c 4πε0 r গোলাকার পরিবাহীর ধারকত্ব বের করতে বললে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করতে পারবো, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ম্যাথ ফর্মুলা। এখন কথা হচ্ছে যে এই সূত্রটা আমরা যখন একটা গোলাকার পরিবাহী বায়ু মাধ্যম অথবা শূন্য মাধ্যমে থাকবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা গোলাকার পরিবাহীর ধারকত্ব বের করতে পারবো। কিন্তু যখন আমাদের এটা বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে বের করতে বলবে তখন সূত্রটা একটু চেঞ্জ হয়ে c 1/4πε0 kr, তখন kr আসবে, যেখানে আমরা এই k টাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক। যে মাধ্যম সেই মাধ্যমের এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা দেওয়া থাকবে, বসায় দিলে অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। এখানে কার পরিচয় কি? এই 4 পাইটা গোলকের জন্য আসছে ইপসিলন নট এর মান আমরা জানি, যার মানটা হচ্ছে ইপসিলন নট এর মানটা হচ্ছে 8.854 গুণ 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, এটা। আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এগুলো আমরা জানি। তো এইভাবে আমরা গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করতে পারবো। পাত ধারকের ধারকত্ব নির্ণয় দেখব, তো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিভাবে বের করা যায় একটু লক্ষ্য করো। তাহলে লক্ষ্য করো আমরা চিত্রে একটা সমান্তরাল পাত ধারক দেখতে পাচ্ছি। আসলে সমান্তরাল পাত ধারক বলতে বোঝায় এটা একটা পাত, এটা একটা পাত। দেখো দুইটা পাতকে আমি সমান্তরাল ভাবে স্থাপন করছি, এজন্য এটাকে সমান্তরাল পাত ধারক বলা হয়। তো অ্যাকচুয়ালি এখানে m একটা পাত, m হচ্ছে আরেকটা পাত। এই দুইটা পাত বায়ু বা শূন্য মাধ্যমে রাখা আছে। পাত দুইটা পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করছে। এখানে m পাতকে প্লাস q চার্জে চার্জিত করা এবং n পাতটাকে মাইনাস q চার্জে চার্জিত করা। আর এখানে আমরা বাইরে থেকে চার্জ সরবরাহ করার একটা উৎস, আর এখানে ভূ সংযুক্ত করা আছে অপর পাতের সাথে। তো এটাই হচ্ছে মূলত একটা সমান্তরাল পাত ধারক। এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করতে বললে আমরা c epsilon naught a ভাগ হচ্ছে d এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি সমান্তরাল পাত ধারকটা আমাদের বায়ু বা শূন্য মাধ্যমে থাকে তাহলে সূত্র কিন্তু এটা হবে। কিন্তু যদি সমান্তরাল পাত ধারকটা অন্য যে কোনো মাধ্যম অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে থাকলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা লিখব c epsilon naught a তারপরে k ভাগ কিন্তু d হবে। যেখানে আমরা কিন্তু জানি এই ইপসিলন নট এর মানটা হচ্ছে 8.854 গুণ 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এ হচ্ছে পাতের এরিয়া অর্থাৎ পাতের ক্ষেত্রফল, এটা আমরা জানি যে পাতের ক্ষেত্রফল। আর ডিটা হচ্ছে একটা পাত থেকে আরেকটা পাতের মধ্যবর্তী দূরত্ব। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে লক্ষ্য করো তুল্য ধারকত্ব বা ধারকত্ব জিনিসটা আসলে কি সেটা আমরা একটু লক্ষ্য করব। তুল্য ধারকত্ব বা এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ডেফিনিশনটা কি হবে? এই সংখ্যাটা বই পরীক্ষায় অনেকবার আসে, তো একটু লক্ষ্য করো।
একাধিক ধারকের সমবায়ের পরিবর্তে যে একটি মাত্র ধারক ব্যবহার করলে সমবায়ের বিভব পার্থক্য আধানের কোনো পরিবর্তন হয় না, তার ধারকত্বকে সমবায়ের তুল্য ধারকত্ব বলে। অর্থাৎ তুল্য ধারকত্ব হচ্ছে যে একাধিক ধারকের সমবায়ে আমি যদি একটি মাত্র ধারক ব্যবহার করি, এই একটি মাত্র ধারক ব্যবহার করার ফলে ওই সমবায়ের বিভব পার্থক্য এবং আধানের কোনো পরিবর্তন না হলে উক্ত ধারকটাকে ওই সমবায়ের তুল্য ধারকত্ব বলা হয় বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বলা হয়। এরপর লক্ষ্য করো আমাদের আছে ধারকের সমবায়। তাই ধারকের সমবায় জিনিসটা আসলে কি? একাধিক ধারককে একত্রে ব্যবহার করাকে ধারকের সমবায় বলা হয়। অর্থাৎ একাধিক ধারককে আমরা একত্রে ব্যবহার করার প্রসেসটাকে বা প্রক্রিয়াটাকে আমরা বলবো ধারকের সমবায়। আর ধারকের সমবায়কে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় বা অনুক্রমিক সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন বলা হয়। তাহলে লক্ষ্য করো শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব নির্ণয়। তো এখন আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব নির্ণয় করব। তাহলে আমরা একটু শ্রেণী সমবায়ের চিত্রটি একটু এঁকে ফেলি। তাহলে লক্ষ্য করো বোর্ডে আমরা শ্রেণী সমবায়ে একটা ধারক সমবায় দেখতে পাচ্ছি। তো এই ধারক সমবায়ে আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করব। তার আগে আমরা শ্রেণী সমবায়ের সম্পর্কে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে শ্রেণী সমবায় কাকে বলে? কতগুলো ধারককে যদি এমন ভাবে সংযুক্ত করা হয় যেন প্রথম ধারকের দ্বিতীয় পাদকে দ্বিতীয় ধারকের প্রথম পাদের সাথে, দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাদকে তৃতীয় ধারকের প্রথম পাদের সাথে সংযুক্ত করে ধারকের যে সমবায় তৈরি করা হয় তাকে ধারকের শ্রেণী সমবায় বলা হয়। তো এখন কথা হচ্ছে যে দেখো আমরা যদি চিত্রে একটু লক্ষ্য করি, এখানে দেখো আমাদের C1 ধারকের প্রথম লক্ষ্য করো আমাদের C1 ধারকের প্রথম পাদ হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পাদ। তে প্রথম ধারকের দ্বিতীয় পাদের সাথে দ্বিতীয় ধারকের প্রথম পাদ এবং দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাদের সাথে তৃতীয় ধারকের প্রথম পাদ সংযুক্ত আছে। তে ধারকের এই সমবায়টাকে আমরা বলবো শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। এখন কথা হচ্ছে সিরিজ কম্বিনেশন অথবা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এদের মধ্য দিয়ে চার্জ একই পরিমাণ চার্জ প্রবাহিত হবে, কিন্তু ভোল্টেজ হবে ভিন্ন ভিন্ন। দেখো C1 ধারকের ভোল্টেজ V1, C2 ধারকের ভোল্টেজ V2 এবং C3 ধারকের ভোল্টেজ হচ্ছে V3, কিন্তু এই প্রত্যেকটা ধারকের মধ্য দিয়ে আমার Q পরিমাণ চার্জ প্রবাহিত হবে। অর্থাৎ এখানে চার্জ ভাগ হবে না, কিন্তু এখানে ভাগ হবে হচ্ছে ভোল্টেজ। অর্থাৎ প্রত্যেকটি ধারকের বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে। এদের তুল্য ধারকত্ব আমরা কিভাবে বের করব একটু লক্ষ্য করো। এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রথম ধারকের ভোল্টেজ V1, দ্বিতীয় ধারকের ভোল্টেজ V2 এবং তৃতীয় ধারকের ভোল্টেজ V3। তাহলে টোটাল ভোল্টেজ যদি আমরা বের করি V সমান V1 প্লাস V2 প্লাস V3। এখন আমরা ধারকের সংজ্ঞা থেকে জানি ধারকত্ব C Q ভাগ V। তাহলে এখান থেকে একটু লক্ষ্য করো বা V সমান Q ভাগ C। এখন যদি আমরা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এই সিটাই হবে এই সমবায়ের তুল্য ধারকত্ব। সেক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে এখানে লিখতে হবে CS। আর একটু লক্ষ্য করো, এটা এই ভোল্টেজটা হচ্ছে এই ধারক সমবায়ের টোটাল ভোল্টেজ অর্থাৎ মোট ভোল্টেজ। তাহলে এই V সমান আমরা জানি V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু Q ভাগ CS। এখন লক্ষ্য করো ধারকের সংখ্যা অনুসারে C ইকুয়াল টু Q ভাগ V। তাহলে এখান থেকে আমরা বলতে পারি V1 সমান Q ভাগ C1। তাহলে V1 এর জায়গায় আমরা লিখে দেব Q ভাগ C1 প্লাস এখানে Q ভাগ C2 প্লাস এখানে Q ভাগ C3 ভাগ CS। তাহলে লক্ষ্য করো এখান থেকে যদি আমরা Qটা কমন নিই, তাহলে 1 ভাগ C1 প্লাস 1 ভাগ C2 প্লাস 1 ভাগ C3 ইকুয়াল টু Q ভাগ CS। এখন এই Q আর এই Q কেটে গেলে 1 ভাগ C1 প্লাস 1 ভাগ C2 প্লাস 1 ভাগ C3 ইকুয়াল টু 1 ভাগ CS। তো অ্যাকচুয়ালি দেখো
1 ভাগ CS is equal to 1 ভাগ C1 plus 1 ভাগ C2 plus 1 ভাগ C3। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র। তাহলে এটা দিয়ে কিন্তু আমরা ম্যাথ করব, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ম্যাথ ফর্মুলা। এই সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। সমান্তরাল ধারক সমবায় দেখতে পাচ্ছি, এখানে লক্ষ্য করো যে ফার্স্টে আমরা সমান্তরাল ধারক সমবায়ের ডেফিনিশনটা আসলে আমরা কিভাবে দেব সেটা একটু লক্ষ্য করি। তো সমান্তরাল সমবায় ধারকের সমান্তরাল সমবায় ধারকের ডেফিনিশনটা আমরা এভাবে দেব, কতগুলো ধারককে যদি এমন ভাবে সংযুক্ত করা হয় যেন প্রত্যেকটি ধারকের প্রথম পাত একটি নির্দিষ্ট বিন্দুতে এবং দ্বিতীয় পাতগুলো অপর একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত করে ধারকের যে সমবায় তৈরি করা হয় তাকে সমান্তরাল সমবায় বলা হয় ধারকের। এখানে একটু লক্ষ্য করো যে এখানে C1, C2 এবং C3 তিনটা ধারকের প্রথম পাতগুলো দেখো আমার নির্দিষ্ট বিন্দু A তে সংযুক্ত আছে এবং C1, C2, C3 ধারকগুলো দ্বিতীয় পাতগুলো অপর একটা নির্দিষ্ট বিন্দু B তে সংযুক্ত আছে। তো এখন কথা হচ্ছে এখান থেকে Q পরিমাণ চার্জ যদি আমি প্রয়োগ করি C1 এর মধ্য দিয়ে Q1 চার্জ, C2 এর মধ্য দিয়ে Q2 চার্জ এবং C3 এর মধ্য দিয়ে Q3 চার্জ প্রবাহিত হয়, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় চার্জগুলো আমার ভাগ হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা এখানে দেখো দুইটা কমন বিন্দু থাকে, অর্থাৎ প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু সেম, অর্থাৎ V ভোল্টেজ কিন্তু। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ধারকের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ ভাগ হবে না কিন্তু চার্জ ভাগ হবে, অর্থাৎ প্রত্যেকটি ধারকের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন চার্জ প্রবাহিত হবে। এখন আমরা যদি বলি এই Q চার্জ সমান দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি Q1 প্লাস Q2 প্লাস Q3। এখন কথা হচ্ছে যে লক্ষ্য করো আমরা কিন্তু জানি যে ধারকত্ব C আর C আমরা জানি Q ভাগ V। এখন যদি এখান থেকে দেখো আমরা বলতে পারি যে এই Q সমান CV কিন্তু লেখা যায়, যেহেতু আমরা তুল্য ধারকত্ব বের করব তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু এটা সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্বের ক্ষেত্রে লেখা হয় CP, তাহলে এখানে আমরা লিখব CP আর এই Q এর জায়গায় আমরা লিখব Q1 প্লাস Q2 প্লাস Q3 ইজ ইকুয়াল টু দেখো CP দিয়ে V। এখন একটু লক্ষ্য করো আমরা কিন্তু দেখো জানি ধারকত্ব C ইজ ইকুয়াল টু Q ভাগ V, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বা Q সমান CV, তাহলে এখানে আমরা বলতে পারি Q1 সমান C1V। ঠিক এইটা অনুসারে যদি আমরা এখানে বসাই Q1 সমান দেখো C1V প্লাস C2V প্লাস C3V আর এখানে CP দিয়ে V। এখন এখান থেকে যদি আমরা V কমন নিই তাহলে C1 প্লাস C2 প্লাস C3 CPV। দেখো AB আর AB কেটে দিলে আমরা এখান থেকে পাবো CP সমান C1 প্লাস C2 প্লাস C3। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ম্যাথ ফর্মুলা। এই কথার মানে হচ্ছে যখন কতগুলো ধারককে আমি সমান্তরাল সমবায়ে সংযুক্ত করব সেগুলোর ক্ষেত্রে আমাদের যদি তুল্য ধারকত্ব বের করতে বলে তুল্য ধারকত্ব CP সমান C1 প্লাস C2 প্লাস C3 যোগ করব, এটা হচ্ছে আমাদের ম্যাথ ফর্মুলা। আমার মনে হয় তোমরা সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব বের করার বিষয়টা বুঝতে পেরেছো। ধারকের সঞ্চিত শক্তি কিভাবে বের করে আমরা ধরো এটা একটা ধারক বিবেচনা করে নিলাম, অর্থাৎ ধারকত্ব এই ধারকটার ধারকত্ব C বিবেচনা করে নিলাম আমরা। এখন এখান থেকে ধরো এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো যদি এখান থেকে আমরা V ভোল্ট সরবরাহ করি তাহলে দেখো এটার ভিতর দিয়ে কিন্তু Q পরিমাণ চার্জ যাবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে E আর E সমান হাফ CV²। তো এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির সূত্র। তো এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব যখন একটা ধারকের ধারকত্ব এবং বিভব পার্থক্য দেওয়া থাকবে, অর্থাৎ ভোল্টেজ দেওয়া থাকবে, তখন E হাফ CV² অ্যাপ্লাই করলেই পারবো। এরপর আবার দেখো আমরা যদি একটু লক্ষ্য করি আমরা জানি ধারকত্ব C
ভাগ ভি। তাহলে এখান থেকে দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো ই সমান হাফ সিভি স্কয়ার। তাহলে এখন দেখো হাফ, এখানে যে সি এর মানটা বসাই দিই, সি ইজ ইকুয়াল টু কিউ ভাগ ভি গুণন ভি স্কয়ার। দেখো এখান থেকে একটা ভি কেটে গেলে আমরা এখান থেকে পাবো হাফ কিউ ভি। তাহলে এটা হচ্ছে দেখো ধারকত্বের আরেকটা সূত্র। তো এইটা কিন্তু ধারকত্বের সঞ্চিত শক্তি নির্ণয় করার আরেকটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করব? আমরা এটা অ্যাপ্লাই করব যখন চার্জ এবং বিভব দেওয়া থাকবে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করে ধারকের সঞ্চিত শক্তি বের করতে পারবো। এটা একটা ম্যাথ ফর্মুলা, তো এটা আমরা মনে রাখবো। এত সময় থিওরি পড়লাম, তো এই থিওরিগুলো অ্যাপ্লাই করে আসলে আমাদের বোর্ড পরীক্ষায় ম্যাথ প্রবলেম সলিউশন করতে হয়। তার জন্য কয়েকটা ম্যাথ প্রবলেম সলিউশন করব। তো দেখো 1 নাম্বার ম্যাথে বলা হয়েছে তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে। তাহলে মনে করে এটা একটা ধারকত্ব দেওয়া আছে, তাহলে মনে করি না 1 নাম্বার কোশ্চেন সলিউশনটা দেখো। ধরে নিলাম যে আমাদের প্রথমটার ধারকত্ব C1, আর এই C1 সমান হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। তারপর দেখো C2 is equal to 2 মাইক্রোফ্যারাড এবং C3 is equal to 1 মাইক্রোফ্যারাড। এটা কিন্তু দেওয়া আছে। তো স্যার এখানে প্রশ্ন করছে এদের তৃতীয়টিকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে। তার মানে ধরো এটা একটা ধারক, এটা হচ্ছে C2, এখানে আরেকটা ধারক, এটা হচ্ছে C3। তার মানে দ্বিতীয় আর তৃতীয়টাকে শ্রেণীতে সংযুক্ত করছে। করার পর প্রথমটির সাথে সমান্তরাল, তার মানে এখানে আরেকটা ধারক সংযুক্ত হবে, সেটা থাকবে সমান্তরালে, ঠিক এইভাবে থাকবে আর কি। আর এখান থেকে মনে করো তুমি ভোল্টেজ দিতে পারবে, এই যে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এভাবে আর কি। তো এখন কথা হচ্ছে দেখো এটা, তাহলে আমি বলতে পারি এই দুইটা শ্রেণী সমবায় আছে, তাহলে এদের ক্ষেত্রে আমরা তুল্য ধারকত্ব কিন্তু খুব সহজে বের করতে পারি, সেটা হচ্ছে 1/CS। আর 1/CS ইজ ইকুয়াল টু আমরা জানি 1/C2 প্লাস 1/C3। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে CS এর মানটা বের করে নিবে। এই CS এর মান যা বের হবে তার সাথে আমরা যখন এদেরকে মানে সমান্তরাল সমবায় করব, তখন CP সমান হবে C1 প্লাস CS। এই দুটো যোগ করে যা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যানসার। তার মনে হয় 1 নাম্বার কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই ইজি ছিল। 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, দুইটি ধারককে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব, অর্থাৎ এটা হচ্ছে 5 ফ্যারাড এবং শ্রেণীতে যুক্ত করলে এত ফ্যারাড হয়। ধারক দুইটির ধারকত্ব কত? তো 2 নম্বর প্রশ্নটা একটু সলিউশনটা লক্ষ্য করো। আমি ধরে নিলাম ধারক দুইটার ধারকত্ব যথাক্রমে C1 ও C2। তো এখন কথা হচ্ছে দেখো বলছে সমান্তরালে যুক্ত করলে ধারকত্ব 5 ফ্যারাড। এই কথা মানে CP সমান আমরা জানি C1 প্লাস C2, আর এই CP এর মানটা কিন্তু দেওয়া আছে 5 ফ্যারাড। তাহলে এখানে আমরা বসাইতে পারি 5 বা C1 প্লাস C2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে C1 প্লাস C2 সমান 5। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিতে পারি। আবার একটু লক্ষ্য করো যে এদেরকে যখন আমি শ্রেণীতে সংযুক্ত করব তখন তুল্য ধারকত্ব 1.2 হয়। এখন এটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো শ্রেণীর ক্ষেত্রে হয় 1/CS is equal to 1/C1 plus 1/C2। তাহলে দেখো এই CS এর মানই কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে 1.2। তাহলে এই 1.2 আমরা বসিয়ে দিব। তাহলে দেখো এখান থেকে লসাগু করলে C1 * C2 অর্থাৎ C2 plus C1। এখন একটু লক্ষ্য করো এই C1 plus C2 সমান দেখো 5 দেওয়া আছে, 5টা বসিয়ে দিব এখানে, তাহলে C1 C2। তাহলে এখান থেকে হিসাব করলে দেখো এই C1 C2 সমান আসবে তোমার 6। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, যে দেখো নাও C1 minus C2 স্কয়ার এটা সমান C1 plus C2 স্কয়ার minus 4C1 C2। তাহলে এখন দেখো এই C1 plus C2 সমান দেওয়া আছে 5, এই মানটা ওখানে বসিয়ে দিব। দেখো বসিয়ে দিলাম, আর এখানে ওইটা সমান দেওয়া আছে আমাদের 6। তাহলে দেখো বিয়োগ করলে হবে 1। তাহলে এখান থেকে বলতে পারি C1 minus C2 সমান 1। তাহলে এটা ধরে ইকুয়েশন নাম্বার 2 দিব। এখন আমি যদি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে এখান থেকে যে কোনো একটার মান আমরা কিন্তু পাবো। তাহলে লক্ষ্য করো C1 plus C2 is equal to 5,
C1 মাইনাস C2 ইজ ইকুয়াল টু 1। এখন দেখো দুইটা যদি আমরা যোগ করি এটা কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো 2C1 ইজ ইকুয়াল টু 6, অতএব C1 ইজ ইকুয়াল টু 3। এখন এই C1 এর মান তুমি 1 অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাইলে C2 এর মান পাবে। তা আমার মনে হয় 2 নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। একটু লক্ষ্য করো, আমরা আরেকটা ম্যাথ প্রবলেম সলিউশন করব। সেটা হচ্ছে একটি সমান্তরাল পাথ ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এবং বিভব পার্থক্য দেওয়া আছে। তাই ধারকের ধারকত্ব নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু জানি সমান্তরাল পাত ধারক হয় এভাবে, এটা একটা পাত এটা একটা পাত। তো এই পাত দ্বয়ের ক্ষেত্রফল অর্থাৎ এই যে এইটা এর মান, এই এর মানটা দেওয়া আছে, যার মানটা হচ্ছে তোমার 0.044 মিটার স্কয়ার, এটা দেওয়া আছে। এবং মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই পাত থেকে এই পাতের ডিসটেন্স d, আর এটা দেওয়া আছে তোমার 0.202 মিটার, এটাও দেওয়া আছে। এবং এই পাত দ্বয়ের মধ্যে যে বিভব পার্থক্য v সেটা দেওয়া আছে 60 ভোল্ট। আমাদের প্রথম কোর্সে ধারকের ধারকত্ব নির্ণয় করো। আমরা জানি যে ধারকের ধারকত্ব ইপসিলন নট a ভাগ হচ্ছে d। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ধারকের ধারকত্বটা বের করে ফেলব। দেখো এখানে ইপসিলন নটের মান জানি 8.854 গুণ 10 টু দি পাওয়ার -12, আর এই ক্ষেত্রফল দেওয়া আছে 0.04, বসিয়ে দেব, আর d হচ্ছে 0.202। তাহলে এখান থেকে হিসাব করলে দেখো আমি c এর মান পাবো একক হবে ফ্যারাড। তা আমার মনে হয় কোন নাম্বার প্রশ্নটা তুমি বুঝতে পেরেছো। এর সঞ্চিত শক্তির কিন্তু সূত্র আছে E, আর E ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ CV স্কয়ার। তো দেখো হাফ C যেহেতু সমান্তরাল পাত, তাহলে তার ধারকত্ব নির্ণয় করার জন্য আমাদের লাগে আমরা জানি যে C ইজ ইকুয়াল টু ইপসিলন নট a ভাগ হচ্ছে d, আর এখানে v স্কয়ার। তাহলে এখন দেখো আমরা এখানে হাফ বসিয়ে দিব, ইপসিলন 8.854 গুণ 10 টু দি পাওয়ার -12 বসাবো, a হচ্ছে 0.04, আর v হচ্ছে দেখো আমাদের মান দেওয়া আছে 60 ভোল্ট। তাহলে বসাই দিব 60 এর উপর স্কয়ার, আর এখান থেকে ক্যালকুলেশন করে নিচে d এর মানটা দেওয়া আছে দেখো 0.202। তো এখান থেকে হিসাব করলে আমরা e এর মান পাবো এককভাবে জুল। তা আমাদের এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। গ প্রশ্নে কি বলা হয়েছে? তো গ প্রশ্নে বলা হয়েছে ধারকের একক আয়তনের সঞ্চিত শক্তি নির্ণয় করো। আমরা জানি একক আয়তনের সঞ্চিত শক্তিকে e দ্বারা প্রকাশ, ধরো আমরা একক আয়তনের সঞ্চিত শক্তিকে e প্রাইম দ্বারা প্রকাশ করলাম। আমরা জানি যে e টা কিন্তু জানি এটা হচ্ছে এনার্জি, এটা কিন্তু একক আয়তনে না। এখন আমরা যদি ক্ষেত্রফলের সাথে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পাতের ক্ষেত্রফলের সাথে আমরা যদি পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকে গুণ করি তাহলে আয়তন পাই। তাহলে দেখো এই e এর মানটা কিন্তু আমরা খ নম্বরে সলিউশন করছিলাম, সমাধান করছিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে e এর মানটা বসাই দিব, আর এর মান দেখো দেওয়া আছে 0.04 বসাই দিব, আর d এর মানটা দেখো আমাদের দেওয়া আছে তোমার 0.202, এটা এখানে বসাই দিলে আমরা e প্রাইম বা একক আয়তনের সঞ্চিত শক্তির মান পাবো, এবং এটার একক হবে জুল পার মিটার কিউব। এটাই হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তির একক। এরপরে লক্ষ্য করো আমরা লাস্টে আরেকটা অঙ্ক করব, 4 নম্বর একটা অঙ্ক করব। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তাহলে লক্ষ্য করো। এই অঙ্কটাতে দেখো বলা হয়েছে বায়ু মাধ্যম বিশিষ্ট কোন ধারকের সমতল পাত দুটির ক্ষেত্রফল দেওয়া আছে এবং তারা পরস্পর হতে 2 মিটার দূরত্বে অবস্থিত। ধারকটি 2 মাইক্রোকুলম আধান আহিত করা হলে পাত দ্বয়ের বিভব পার্থক্য এত মিলিমিটার ভোল্ট হয়। ধারকটির মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত? আমাকে ফার্স্টে প্রাবল্য বের করতে বলছে। তার মানে বিষয়টা হচ্ছে ধরো এটা সমান্তরাল পাত ধারক, ধরো এটা একটা ধারক, এই ধারকটার প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল অর্থাৎ এখানে এর ভ্যালুটা দেওয়া আছে, এর সমান হচ্ছে 12 সেন্টিমিটার স্কয়ার। খুব সহজে এটাকে আমরা কনভার্ট করে নিব মিটার স্কয়ার করে নিলাম। এরপর দেখো পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই পাত থেকে এই পাতের যে দূরত্ব d, এই d এর ভ্যালুটা দেওয়া আছে যদি আমরা বলি, এই d এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 2 মিলিমিটার। তাহলে এখানে আমরা বসাই দিতে পারি 2 মিলিমিটার, আর এটাকে আমরা কনভার্ট করে নিব মিটারে কনভার্ট করে নিলাম। এবং এই পাত দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য v দেওয়া আছে 4 মিলিভোল্ট,
মিলিভোল্টকে ভোল্টে কনভার্ট করতে গেলে 10⁻³ ভোল্ট এটা করে নিতে হবে। আর এখানে যে চার্জ দেওয়া হয়েছে অর্থাৎ এটাতে সেই কিউয়ের মান দেওয়া আছে হচ্ছে 2 মাইক্রোকুলম্ব। তাহলে মাইক্রোকে কুলম্বে কনভার্ট করতে হলে 10⁻⁶। তাহলে এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। ফার্স্ট প্রশ্ন বলছে যে স্থানের মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত। এখন আমরা জানি প্রাবল্যের সূত্র হচ্ছে ই, আর ই ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে প্রাবল্য ইজ ইকুয়াল টু ভি ভাগ ডি। এখানে ভির মান দেওয়া আছে লক্ষ্য করো 4 গুণ 10⁻³ আর ডি মান দেওয়া আছে 2 গুণ 10⁻³ তো এইটা দ্বারা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে প্রাবল্য। আর এর একক হবে নিউটন পার কুলম্ব। তার মানে প্রথম অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রশ্নে বলা হয়েছে দেখো যে এত মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুইটি ধারক মানে তাদেরকে পরস্পর শ্রেণীতে যুক্ত করা হলো। অর্থাৎ একজন ছাত্র ধারকটির প্রত্যেকটি পাতকে সমদ্বিখণ্ডিত করে এত মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুইটি ধারক বানিয়ে তাদেরকে পরস্পর শ্রেণীতে যুক্ত করলো। ছাত্র কর্তৃক সৃষ্ট ধারক সমবায়ের ধারকত্বের সাথে পূর্বের ধারকত্বের তুলনা করো। দেখো কথা হচ্ছে এখানে বলা হয়েছে যে এখানে যে ধারকটা আমরা দেখতে পাচ্ছি এই ধারকটাকে একজন ছাত্র সমদ্বিখণ্ডিত করছে। ধরো সমদ্বিখণ্ডিত করে ঠিক এরকম ছোট ছোট দুইটা ধারক বানিয়ে ফেলছে এবং এই দুইটা ধারককে সে শ্রেণীতে সংযুক্ত করছে। ধরো এটা হচ্ছে আমাদের এখন C1 ধারক এবং এটা হচ্ছে C2 ধারক এবং এদের মধ্যে যখন পাতদ্বয়ের দূরত্ব হবে ধরো D1 তখন কিন্তু দেখো এই ধারক দ্বয়ের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে আমরা এখানে বলতে পারি 0.5 মিলিমিটার এই আছে দূরত্ব। ঠিক এটার দূরত্ব সেম, এই C2 দূরত্ব কিন্তু সেম। এখন কথা হচ্ছে আমি যখন ধারকটাকে সমদ্বিখণ্ডিত করিনি আর সমদ্বিখণ্ডিত করিনি তখন কিন্তু এর ধারকত্ব বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি এর ধারকত্ব C ইজ ইকুয়াল টু ইপসিলন নট a ভাগ কিন্তু d। এখানে দেখো ইপসিলন নট হচ্ছে 8.854 গুণ 10⁻⁻12 আর এখানে a হচ্ছে দেওয়া আছে দেখো 12, তাহলে 12 গুণ 10⁻⁻4 নিচে d মান যাবে দেখো এখন হচ্ছে 2 মিলিমিটার। তাহলে এখানে হবে হচ্ছে 2 গুণ 10⁻⁻3। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এই ধারকের ধারকত্বটা কিন্তু বের করতে পারবো যার এককটা হবে ফ্যারাড। এখন ছাত্র যে দুইটা ধারক তৈরি করলো এখন এর ক্ষেত্রফল দেখো আমি যদি এখানে বলি তাহলে সেটা ছাত্রের প্রথম ধারকের ধারকত্ব ধরো C1 ইজ ইকুয়াল টু হবে ইপসিলন নট, এখানে A1 হবে এখানে হবে D1। এখন কথা হচ্ছে এই ইপসিলন নটের মান আমরা জানি 8.854 গুণ 10⁻⁻12 আর A1 হচ্ছে তখন কিন্তু দেখো ক্ষেত্রফল কিন্তু অর্ধেক করা হয়েছে বলছে। দেখো যে সমদ্বিখণ্ডিত করে এত দুইটি তাদের পাওয়া সংযুক্ত ছাত্র সৃষ্টি সমবায় তাহলে যদি অর্ধেক করা হয় এই পাতকে অর্ধেক করলে প্রথমে ছিল 12 সেন্টিমিটার স্কয়ার তাহলে এখন হবে হচ্ছে 6 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে হবে 6 A1 এর মান 6 গুণ 10⁻⁻4 আর d ব্যবধানটা এখন হবে হচ্ছে 0.5 একে গুণ করব 10⁻⁻3 দ্বারা। তাহলে এখান থেকে আমরা খুব সহজে C1 এর মানটা পাবো। এই C1 আর C2 কিন্তু পরস্পর কিন্তু সমান হবে। এখন সমান হলে তাহলে আমরা বলতে পারি C1 এর যে মানটা পাবো ঠিক অনুরূপভাবে C2 এর মানটাও কিন্তু আমরা সেটাই পাবো। C2 এর মানটাও কিন্তু সেটাই পাবো। পাওয়ার পর এই দুটো ধারককে আমরা কিন্তু শ্রেণীতে সংযুক্ত করব। কারণ প্রশ্নে বলা হয়েছে শ্রেণীতে সংযুক্ত করার কথা। এখন আমরা যখন এই দুটো ধারককে শ্রেণীতে সংযুক্ত করব তখন আবার কিন্তু আমাকে তুল্য ধারকত্ব 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 এটা বের করতে হবে। অর্থাৎ এখান থেকে আমাদের এই CS এর মানটা বের করতে হবে। করার পর স্যার বলছে পূর্বের ধারকত্বের তুলনা। তাহলে পূর্বে ছিল S তুলনা মানে ভাগ, তাহলে নিচে যাবে হচ্ছে CS এইটা করে যেটা হবে সেটা হবে আমাদের অ্যানসার। আমার মনে হয় অঙ্কটা তোমরা বুঝতে পারছো। সেই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছিল, একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন ছিল। তাছাড়া ধারকত্ব রিলেটেড এই অঙ্ক আসে, আরো কিছু অঙ্ক আসে। তা আমার মনে হয় লেকচার বোঝার করার পর তোমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে পারবে।